হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অর্ক হোম টিউশন। আজ আমরা জানব পরিবেশ এবং মানব জনসমষ্টি, এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান পপুলেশন। আচ্ছা বন্ধুরা, বলো তো আজ পৃথিবীর জনসংখ্যা কত? প্রায় 800 কোটি। 100 বছর আগে কি পৃথিবীর লোকসংখ্যা এত বেশি ছিল? না, অনেক কম ছিল। এখন ধরো বছরের মাঝামাঝি গোটা পৃথিবীর জনসংখ্যা হবে 804 কোটি 50 লক্ষ। এর মধ্যে এই মুহূর্তে ভারতের জনসংখ্যা 142 কোটি 86 লক্ষ। প্রথমে আছে ভারত, দ্বিতীয় স্থানে রয়েছে চীন 142 কোটি 57 লক্ষ। জনসমষ্টি কাকে বলবো? জনসমষ্টি বা পপুলেশন একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি অঞ্চলে বসবাসকারী কোনো প্রজাতির সমগ্র জীব সংখ্যাকে জনসমষ্টি বা পপুলেশন বলে। জনসমষ্টি বৃদ্ধির হার, এই যে লেখচিত্রটা দেখিয়েছি, এটা পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার। এই অক্ষ বরাবর যেটা আছে এটা হচ্ছে বছর। পৃথিবীর বয়স, বা পৃথিবীর বয়স নয়, মানুষ যখন এসেছিল, মানুষ সৃষ্টির পরে যে বছর দেখা যায়, এটা 2050 সাল পর্যন্ত আছে। আর এদিকে আছে জনসংখ্যা বিলিয়ন। তাহলে খ্রিস্টাব্দ, 1 খ্রিস্টাব্দ থেকে 2050 সাল পর্যন্ত এখানে দেওয়া আছে লেখচিত্র। আর এখানে জনসংখ্যা আছে বিলিয়নের হিসেবে, 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 বিলিয়ন, 4 বিলিয়ন থেকে 10 বিলিয়নস আছে। তাহলে আমরা দেখছি এখন 2024 সাল, 2024 সালে আমি যদি এখানটায় ধরি, মোটামুটি এখন 8 বিলিয়নের মতো জনসংখ্যা এখন চলছে। 2050 সালে হবে এইখানটায়, মানে 10 বিলিয়নের মতো হবে জনসংখ্যা। ভারতে জনসংখ্যার বাৎসরিক বৃদ্ধি 1.7%, আর চীনের জনসংখ্যার বাৎসরিক হার 0.7%। জনসমষ্টি বৃদ্ধির কারণ কি কি? কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে? খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, এইগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্ভিক্ষ, মহামারী, এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের মৃত্যু কমে যাওয়ায় জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর কি হচ্ছে? প্রযুক্তিবিদ্যার উন্নতি, অ্যান্টিবায়োটিক আবিষ্কার, উন্নত বীজ, সার, কীটনাশক, শস্য সংরক্ষণ, চিকিৎসার সুযোগ, উন্নত স্বাস্থ্য বিধান, এইগুলো থাকার জন্য মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এর ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর একটা কারণ, সেটা হচ্ছে কম বয়সে বিবাহ। কম বয়সে বিবাহ হওয়ার ফলে একাধিক সন্তানের সৃষ্টি হচ্ছে, বা শিশু মৃত্যুর হার বা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোনো একটি অঞ্চলে কত সংখ্যক লোক বসবাস করতে পারে তার একটা সীমা আছে। একে ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি বলে। তাহলে এই ধারণ ক্ষমতা যখন বিঘ্নিত হবে, তার চাইতেও যখন
বেশি পরিমাণের জনসংখ্যা হতে থাকবে, তখন জীবনে ও পরিবেশে বিপর্যয় অবশ্যম্ভাবী। এখন আমরা আলোচনা করব ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য যে সমস্যা। প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ও এই সমস্ত সম্পত্তি বা এই সম্পদের হ্রাস পাচ্ছে। কিছু কিছু সম্পদ আছে যেগুলো হচ্ছে নবীকরণযোগ্য, যেমন হচ্ছে জল, অরণ্য, এগুলো নবীকরণযোগ্য। আবার কিছু কিছু সম্পদ আছে অনবীকরণযোগ্য, যেমন জীবাশ্ম জ্বালানি, ধাতু, এই সমস্ত পদার্থগুলোকে অনবীকরণযোগ্য সম্পদ বলা হয়। তাহলে এগুলো অনবীকরণযোগ্য সম্পদ যদি কমে যায়, সেটা আর কিন্তু ফিরে পাওয়া যাবে না। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যার জন্য অরণ্য ধ্বংস হচ্ছে ও বাস্তুতন্ত্রের ক্ষয় হচ্ছে। পৃথিবীর ফুসফুস বলা হয় কি অ্যামাজনের জঙ্গলকে, অ্যামাজন রেন ফরেস্ট বা বর্ষাবনকে। এখানে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রথমেই চাপ এসে পড়ছে অরণ্য ও বনভূমির উপর। জনসংখ্যার বাসস্থান তৈরি করতে, শিল্প স্থাপন করতে, রাস্তাঘাট নির্মাণ করতে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এরকমভাবে ধ্বংস হতে থাকলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবীর সকল বর্ষা অরণ্য কাটা পড়বে। এই বর্ষা অরণ্যেই থাকে গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, তাপির, বাঘ ও সুমাত্রার গন্ডারের মতো লুপ্তপ্রায় প্রাণী। এই সমস্ত বর্ষা বন যদি নষ্ট হয়ে যায়, এই সমস্ত প্রাণীরা এই বন থেকে বা জঙ্গল থেকে বা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে। জনসংখ্যার সমস্যার ফলে কৃষি জমি হ্রাস পাচ্ছে। এই বিশাল জনসংখ্যা হওয়ার জন্য এদের জন্য বাসস্থান নির্মাণ করতে হচ্ছে, বসতি স্থাপন করতে হচ্ছে। উর্বর কৃষি জমি, তার উপরে বাসস্থান নির্মাণ করতে হচ্ছে, রাস্তাঘাট তৈরি করতে হচ্ছে, শিল্প তৈরি করতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে, কৃষি জমির হ্রাস বাড়ছে। তারা খাবারের টান পড়বে, পরবর্তীকালে খাবারের অভাব দেখা যাবে। আরেকটি সমস্যা মিষ্টি জলের অভাব। পৃথিবীর 3 ভাগ জল হলেও পৃথিবীতে মিষ্টি জলের বড়ই অভাব। আগামী দিনে পৃথিবীতে যুদ্ধ হবে মিষ্টি জলের জন্য, মিষ্টি জলের অভাবের জন্য। এখন ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানির জন্য যুদ্ধ হচ্ছে, আগামী দিনে মিষ্টি জলের জন্য যুদ্ধ হবে। কারণ কি, সমগ্র পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ প্রায় 3%। এই পরিমাণ জলের বেশিরভাগটাই হিমবাহ ও বরফের আস্তরণ রূপে রয়েছে। ভৌমজলের পরিমাণ, ভৌমজল বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার 30% আছে। ভূপৃষ্ঠ ও অন্যান্য জলের পরিমাণ প্রায় 1.2%। তাহলে প্রচুর পরিমাণে জনসংখ্যা বাড়ার জন্য জলের চাহিদা মেটাতে গভীর নলকূপ বসানো হচ্ছে। ফলে ভৌমজল মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। পানীয় জলে আর্সেনিক দূষণ হচ্ছে, আর কি ফ্লোরিন মিশছে, ফ্লোরিন মিশে জল দূষণ হচ্ছে। বায়ু ও জল দূষণ হচ্ছে এই জনসংখ্যার বৃদ্ধির জন্য।
বিপুল জনসংখ্যার ব্যবহার্য বর্জ্য পদার্থগুলো বায়ু ও জলে মিশে দূষণ ঘটায়। ভোগ্যপণ্যের যেমন কি ফ্রিজ, এসি এর মধ্যে কি আছে মাত্রাতিরিক্ত সিএফসি, ফ্লুরো কার্বন, এই গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবীর উপরে যে ওজোন স্তর আছে সেটা কি তার পুরু কমে যাচ্ছে, ওজোন হোল সৃষ্টি হচ্ছে, ওজোন গহ্বর। ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে। এছাড়া মোটর গাড়ির ধোঁয়ায় থাকা বেনজোপাইরিন ফুসফুসে ক্যান্সার রোগ সৃষ্টি করছে। গ্রিন হাউস গ্যাসগুলি দিনে দিনে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে চলেছে। আর একটা সমস্যা কি হচ্ছে, বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। অগণিত জনসংখ্যার কারণে একদিকে যেমন অরণ্য ধ্বংস করে কলকারখানা স্থাপন, বস্তি নির্মাণ, রাস্তাঘাট তৈরি হয়েছে, তেমনি দিন দিন পরিবেশের বায়ুতে গ্রিন হাউস গ্যাস এসে মিশছে। গ্রিন হাউস গ্যাস CO2, N2O, CH4, NO2, NO, CFC এগুলো কি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। এর ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এর ফলে কোথাও অতিবৃষ্টি হচ্ছে, কোথাও অনাবৃষ্টি হচ্ছে। জনসংখ্যার আরেকটি সমস্যা হচ্ছে কি জলাভূমি ধ্বংস। জলাভূমি বা ওয়েটল্যান্ড। জলাভূমিকে বলা হচ্ছে কি প্রকৃতির কিডনি, প্রকৃতির বৃক্ষ, কিডনি অব নেচার, প্রকৃতির বৃক্ষ বলা হচ্ছে। বৃক্ষ যেমন দেহের সমস্ত দূষিত পদার্থ সেগুলোকে শোধন করে, জলাভূমি শহরের পয়ঃপ্রণালীর ফলে বা যে সমস্ত দূষিত পদার্থ জলাভূমিতে মেশে সেগুলো জলাভূমির ওয়েটল্যান্ড কি করে পরিষ্কার করে দেয়, তাই ওকে বলা হচ্ছে কি প্রকৃতির বৃক্ষ। তাহলে জনসংখ্যা বৃদ্ধির ফলে এই জলাভূমি বা বুঝিয়ে সেখানে বসতি স্থাপন হচ্ছে, যার মারাত্মক ফল হলো জলকষ্ট, জল দূষণ, কিছু জলজ প্রজাতির চির অবলুপ্তি ঘটছে। আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি খাদ্য সংকট। কৃষি জমিতে বসতি স্থাপন ও শিল্প স্থাপনের ফলে দিন দিন কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। এর ফলে ওই সমস্ত উর্বর জমিতে আর ফসল চাষ করা যাচ্ছে না, তাহলে খাদ্যের অভাব দেখা যাচ্ছে। উন্নত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় ও ব্যাপক মনোকালচারের প্রসারের ফলে কি হচ্ছে আগামী দিনে খাদ্য সংকট দেখা দেবে। পরিবেশ ও স্বাস্থ্য, তাহলে এরপরে আমরা জানবো পরিবেশ ও মানব স্বাস্থ্য, এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ। আমরা সিগারেটের প্যাকেটে লেখা দেখি তামাক ক্যান্সারের কারণ। শুধু কি তামাক ক্যান্সার ঘটায়? না, শুধু তামাক নয়, মোটর গাড়ির ধোঁয়ায় থাকা বিষাক্ত পদার্থ আমাদের শরীরে ঢুকে ক্যান্সার সৃষ্টি করছে। ফুসফুসের ক্যান্সার ছাড়াও অন্যান্য ক্যান্সারগুলো হলো যকৃৎ ক্যান্সার, ত্বকের ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, এগুলো তৈরি করছে। প্লাস্টিক পরিবেশ ও মানব শরীরের মারাত্মক ক্ষতি করে। তেজস্ক্রিয় বিকিরণ
আমাদের শরীরে যে মারাত্মক ক্ষতি করে তার কোনো চিকিৎসাই নেই। আমরাই এই সুন্দর পৃথিবীকে দূষিত করছি ও নানা দুরারোগ্য ব্যাধি ডেকে আনছি। পরিবেশ দূষণে আমাদের যেসব রোগগুলি ঘটে সেগুলো একে একে আলোচনা করব। প্রথমে আলোচনা করছি হাঁপানি বা অ্যাজমা নিয়ে আলোচনা করছি। এর কারণ হচ্ছে কি, হাঁপানির প্রধান কারণ হলো অ্যালার্জি। অ্যালার্জি বিভিন্ন বিজাতীয় বস্তুর প্রতি শ্বাসতন্ত্রের ক্রম শাখার অধিক সংবেদনশীলতার কারণে হাঁপানি হয়। পরিবেশ দূষণ এই রোগের জন্য প্রধান দায়ী। ধুলো, ঝুল, রেজিন, সূক্ষ্ম কণাগত পদার্থ, আইসোসায়ানেট গ্যাস, মোটর গাড়ির ধোঁয়া, তামাকের ধোঁয়া, বিছানা, বালিশে জমা ধুলো, ফুলের পরাগরেণু, পাখি ও পোষা পাখির লোম, এইগুলোর মাধ্যমে হাঁপানি হয়। এর লক্ষণ কি? হাঁপানির লক্ষণ হচ্ছে ক্লোম শাখার মসৃণ পেশিগুলি সংকুচিত হয়। ক্লোম শাখার শ্লেষ্মা ঝিল্লি থেকে মিউকাস ক্ষরণ বৃদ্ধি পায়, ফলে ক্লোম শাখার ভিতরের ব্যাস কমে গিয়ে বায়ু চলাচল কমে যায় ও শ্বাসকষ্ট হয়। তাহলে ফুসফুসের মেনলি ক্ষতি করে। এটি যদি একটু ছবির সাহায্যে আমি দেখাই, এরকম দেখব। নিউমোনিয়া, এটা যদি একটি ফুসফুসের ছবি হয়, এটা কি শ্বাসনালী, এটা ফুসফুস, এই জায়গাটা হচ্ছে ক্লোম শাখা, এটা উপক্লোম শাখা। প্রথম যেটা নিউমোনিয়া, ফুসফুসের বায়ুথলিগুলি যখন ঘন তরলে পূর্ণ হয়ে যায়, ফলে গ্যাসের আদান প্রদান কষ্টকর হয়, সেই অবস্থাকে বলবো কি নিউমোনিয়া। আবার ফুসফুসীয় ফাইব্রোসিস কাকে বলবো? এই রোগে ফুসফুসের স্থিতিস্থাপকতা, যে সংকোচন প্রসারণ হওয়ার যে ক্ষমতা, সেটা কি নষ্ট হয়ে যায়। ফুসফুসের যক্ষা, টিবি, এই অবস্থায় ফুসফুসের স্থিতিস্থাপকতা নষ্ট হয়। আর একটা রোগ, সেটা হচ্ছে কি এমফাইসেমা। এমফাইসেমা একটা হচ্ছে কি ক্যান্সার। কোনো শব্দের শেষে ওমা বা এমা কথাটা যুক্ত থাকলে বুঝতে হবে যে ওটা ক্যান্সার। বায়ুথলিগুলো কি বিদীর্ণ হয়ে পরস্পর জুড়ে যায়, ফলে গ্যাসের আদান প্রদানের তল হ্রাস পায়। আর হাঁপানি নিয়ে আলোচনা করছি আমরা এখন। হাঁপানি, এই অবস্থায় বায়ু পরিবহনকারী অংশ প্রসারিত এবং উপক্লোম শাখাগুলি সংকুচিত হয়। উপক্লোম শাখা এগুলো যদি সংকুচিত হয়ে যায়, তাহলে কী হবে? বায়ুর আদান প্রদান ঘটবে না। এই অবস্থাকে বলবো কি হাঁপানি। আরেকটা সমস্যা, সেটা হচ্ছে কি ব্রঙ্কাইটিস। এই অবস্থায় বায়ু পরিবহনকারী অংশের প্রসারণ ঘটে। তাহলে ক্লোম শাখা এবং ফুসফুসের বিভিন্ন রোগের, এটা আমি চিত্র দেখালাম। ব্রঙ্কাইটিসটা যদি আরেকটু আমি আলোচনা করি, দেখব ধূমপান ও বায়ু দূষণের কারণে, তাহলে ধূমপান ও বায়ু দূষণের কারণে ক্লোম শাখার ভিতরের গাত্রে অবস্থিত সেরোমিউকাস গ্রন্থি ও গ্লবলেট কোষ, সেরোমিউকাস গ্রন্থি ও গবলেট কোষ, শ্লেষ্মাকরণকারী যে কোষ, সেগুলো কি আক্রান্ত হয়। কি কি? তাহলে বার্নিসের কাজ যারা করে, রাং ঝালাই করে, ইলেকট্রনিক কারখানায় রাসায়নিক গ্যাস, ব্যাটারি কারখানার গ্যাস, নানা রকম ধাতু পরিশোধনের সময় উৎপন্ন গ্যাস,
অ্যালার্জি ও ব্রঙ্কাইটিস, ফুসফুসের যেটা প্রদাহ সেটা সৃষ্টি করে। ধূমপায়ী এবং দমকল কর্মীরা প্রায়শই এই রোগের শিকার হয়। লক্ষণ কি? রোগাক্রান্ত ব্যক্তির কাশি হবে, কাশির সঙ্গে সবুজাভ হলদে রঙের কফ নির্গত হবে, ফুসফুসের বায়ু পরিবহন পথে প্রদাহের সৃষ্টি করবে। এবার একটি পরিবেশ দূষণের ফলে সৃষ্ট রোগের সম্পর্কে আলোচনা করব, সেটা ক্যান্সার। ক্যান্সার কাকে বলবো? বিভেদীকরণ ছাড়াই অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি, কোষ বিভাজন ও টিউমার সৃষ্টিকে বলা হয় ক্যান্সার। এবং ক্যান্সার সৃষ্টিকারী পদার্থগুলোকে বলছি কার্সিনোজেন। তাহলে যে কেমিক্যালগুলোর জন্য ক্যান্সার সৃষ্টি হচ্ছে তাকে বলবো কার্সিনোজেন। কার্সিনোজেনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা ভৌত কার্সিনোজেন আর একটা রাসায়নিক কার্সিনোজেন। ভৌত কার্সিনোজেন কাকে বলবো? এক্স রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি, কসমিক রশ্মি, এগুলোকে বলবো ভৌত কার্সিনোজেন। এগুলোর মাধ্যমে ক্যান্সার সৃষ্টি হয়। রাসায়নিক কার্সিনোজেন কি আছে? কেমিক্যাল কার্সিনোজেন, নিকোটিন, আগাছানাশক, কীটনাশক, অ্যাসবেস্টস, ক্রোমিয়াম, অ্যারোমেটিক, অ্যামাইন। তাহলে ক্যান্সারের কোনো নিরাময় নেই, তাই ক্যান্সারটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, দেখব ক্যান্সার সৃষ্টির কারণ কি কি কারণে ক্যান্সার সৃষ্টি হয়। কারণগুলিকে যদি দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ বা মানুষের দ্বারা ম্যানমেড, যেটা মানুষের দ্বারা ঘটে, আর একটা হচ্ছে কি প্রাকৃতিক কারণ। তো মনুষ্য সৃষ্ট বা ম্যানমেড, মানুষের দ্বারা সৃষ্ট যে কারণ, সেগুলো হচ্ছে নিকোটিন। আমরা জানি তামাকের মধ্যে নিকোটিন থাকে। তাহলে যে সমস্ত লোক পানের সঙ্গে তামাক চিবিয়ে খায় ও তামাকের গুঁড়ো দিয়ে দাঁত মাজেন, তাদের মুখ ও ঠোঁটের ক্যান্সার হতে পারে। আর একটা কারণ হচ্ছে কি ক্রোমিয়ামের ফলে ক্যান্সার সৃষ্টি হয়। ইলেকট্রোপ্লেটিং, রং, ট্যানারি, ছত্রাকনাশক প্রভৃতি তৈরির শিল্প কারখানা থেকে, তাহলে এই সমস্ত জিনিসপত্র যেখানে তৈরি হয় বা এই সমস্ত পদার্থ লাগে সেই সমস্ত শিল্পে, ওখান থেকে নির্গত যে ক্রোমিয়াম, সেটা মানুষের ত্বক ও বৃক্কের ক্যান্সার সৃষ্টি করে। তাহলে মানুষের স্কিন আর কিডনি এখানে ক্যান্সার সৃষ্টি করে। আর একটা কারণ হচ্ছে অ্যাসবেস্টস। বিভিন্ন রাসায়নিক উপাদানে তৈরি সিলিকাযুক্ত এক প্রকার তন্তু হলো অ্যাসবেস্টস। তাহলে এর প্রভাবে অ্যাসবেস্টসের সূক্ষ্ম তন্তু কণা প্রশ্বাস ও বায়ুর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, যে বিরল ব্রঙ্কোজেনিক ক্যান্সার ও মেসোথিলিওমা সৃষ্টি করে, তাকে বলবো কি অ্যাসবেস্টোসিস। নির্মাণ কর্মী, ঝালাই কর্মী, স্টিল কর্মীরা এই অবস্থার শিকার হন। আরেকটি কারণ সেটা হচ্ছে কি কীটনাশক, পেস্টিসাইড, অর্গানোফসফেট জাতীয় কীটনাশক, যেমন অল্ড্রিন, ডাইঅল্ড্রিন, মিরেক্স। এছাড়া আগাছানাশক 2,4-D। এগুলো কি করে? আমাদের কোষের মধ্যে যে ক্রোমোজোম আছে সেগুলোকে ভেঙে মিউটেশন ঘটায় এবং ক্যান্সার ও টিউমার সৃষ্টি করে। তাহলে প্রথমে যখন কোষ প্রচুর পরিমাণে বিভেদিত হবে বা বিভাজিত হবে, একই জায়গাতে থাকবে বিভাজিত হয়ে, সেই অবস্থাটাকে আমরা বলবো টিউমার। এবার টিউমারের কোষগুলো যেই অবস্থায়, টিউমারটা খুব একটা ভয়ঙ্কর নয়, কিন্তু টিউমারটা অপারেশন করলে সেরে যায়, কিন্তু টিউমারের কোষগুলো যখন অটোমেটিক্যালি
শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে থাকে, ছড়িয়ে পড়ে সেখানে আবার টিউমার সৃষ্টি করে। যখন টিউমারের কোষগুলো সারা শরীরে ছড়িয়ে পড়বে সেই অবস্থাকে আমরা বলবো কি ক্যান্সার। তাহলে প্রথমে টিউমার, টিউমার মানে অনেকগুলো কোষ বিভাজিত হচ্ছে, আর টিউমারের কোষগুলো যখন শরীরের অন্য অংশে গিয়ে আবার সেখানে টিউমার তৈরি করছে সেই অবস্থাটাকে বলবো কি ক্যান্সার। ক্যান্সার সৃষ্টির আরেকটি কারণ হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক কারখানা ও ফিউমিগ্যান্ট তৈরির কারখানা থেকে নির্গত ভিনাইল ক্লোরাইড ও ইথিলিন ডাইক্লোরাইড নামক কার্সিনোজেন। এগুলো কি করে? ওই কারখানায় নিযুক্ত কর্মীদের যকৃৎ ক্যান্সারের সৃষ্টি করে। রং, ফিল্ম, রেসিন তৈরির কারখানা থেকে নির্গত নাইট্রোফিনাইল, ক্লোরোঅ্যানিলিন প্রভৃতি কার্সিনোজেনের প্রভাবে তাদের ব্লাডার ক্যান্সার হয়। আরেকটি কারণে ক্যান্সার হয় সেটা হচ্ছে কি তেজস্ক্রিয় বিকিরণ, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, এই সমস্ত খনি থেকে এই সমস্ত মৌল যখন উত্তোলন করা হয়, পারমাণবিক চুল্লি, হাসপাতাল, গবেষণাগার থেকে নির্গত তেজস্ক্রিয় মৌলের আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হতে থাকে। এগুলো মানব শরীরে প্রবেশ করে কী হবে? ক্রোমোজোম ও জিনের মিউটেশন ঘটিয়ে দীর্ঘস্থায়ী ক্যান্সার সৃষ্টি করে। এর ফলে কি হয়? অঙ্গ বিকৃতি হয়, অস্থিমজ্জার ত্রুটি হয়, ব্লাড ক্যান্সার হয়, থাইরয়েড ক্যান্সার, বিকলাঙ্গ শিশুর জন্ম হয় ও বন্ধ্যাত্ব ঘটে। তেজস্ক্রিয় মৌল রেডিয়াম তেজস্ক্রিয় মৌল রেডিয়াম দেহের ক্যালসিয়ামকে সরিয়ে সেই জায়গা দখল করে নেয়। আণবিক বিকিরণের মাত্রা ও ভেদন ক্ষমতার উপর অসুস্থতার লক্ষণ নির্ভর করে। এই সমস্ত কাজের সঙ্গে জড়িত ব্যক্তিগণ এইসব অবস্থার শিকার হন। এইসব অসুখের কোনো চিকিৎসা নেই। তাহলে ক্যান্সার সৃষ্টির যে মনুষ্য সৃষ্ট কারণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আসছি ক্যান্সার সৃষ্টির জন্য প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কী কী কারণে হতে পারে? যেমন ইউভি রশ্মি, আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, এর ফলে ত্বকের ক্যান্সার ঘটায়, স্কিন ক্যান্সার। আফলাটক্সিন, অ্যাসপারজিলাস ছত্রাক খাদ্যদ্রব্যে শস্য জন্মালে আফলাটক্সিন নামক এক প্রকার টক্সিন খরিত হয়, যা খাদ্যদ্রব্যের মাধ্যমে শরীরে ঢুকলে যকৃতের ক্যান্সার হতে পারে। আরেকটা কারণ সেটা হচ্ছে কি পরাগরেণু। পার্থেনিয়াম উদ্ভিদ তোমরা দেখেছো নিশ্চয়ই, পার্থেনিয়াম প্রচুর পরিমাণে হয় আগাছা, এবং বিভিন্ন উদ্ভিদের যে পরাগ, সেই পরাগরেণু শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যালার্জি সৃষ্টি করে। তাহলে বিভিন্ন রকম তোমরা যে ফুল দেখো, ফুলের ঘ্রাণ নাক দিয়ে না নেওয়াই ভালো, কারণ তার সঙ্গে পরাগরেণু আমাদের ফুসফুসে চলে যেতে পারে, সেখান থেকে অ্যালার্জির সৃষ্টি হবে। তাহলে এর ফলেও ক্যান্সার হতে পারে। তাহলে ক্যান্সার নিয়ে আলোচনা করছি। ক্যান্সার বিভিন্ন কারণে হতে পারে বা বিভিন্ন ধরনের হতে পারে। ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, কোলন ক্যান্সার। এবার ফুসফুসের ক্যান্সার নিয়ে একটু আলোচনা করি। এর মধ্যে ফুসফুসের ক্যান্সার আর মুখের ক্যান্সার এগুলোই বেশি পরিমাণে হয়। ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে কি অত্যধিক ধূমপান ও বায়ু দূষণ। তাহলে কি কারণে হয় অত্যধিক ধূমপান, বায়ু দূষণ? শতকরা 95% ক্যান্সার ধূমপানের সঙ্গে জড়িত। তামাকের মধ্যে কি থাকে? টার, বেনজোপাইরিন, পলিসাইক্লিক
অ্যারোমেটিক হাইড্রোকার্বন, পিএইচ, এন নাইট্রো সোডা, সোডাই মিথিলিন, এন নাইট্রো সোডাই মিথিলিন প্রভৃতি কার্সিনোজেন ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে। ফুসফুসে যদি কারো ক্যান্সার হয় তার লক্ষণগুলো কী হবে? শ্বাসকষ্ট হবে, দীর্ঘস্থায়ী কাশি হবে, রক্তাক্ত শ্লেষ্মা শ্লেষ্মা নির্গমন, বুক ব্যথা, বারবার নিউমোনিয়ার আক্রমণ, শ্বাসনালী প্রদাহ, স্বরভঙ্গ, মাঝে মধ্যে কি আমাদের গলা ধরে যায়, স্বরভঙ্গ হয়, তাই তো? এটা অতিরিক্ত পরিমাণের হবে। এটাই হচ্ছে ফুসফুসের ক্যান্সারের জন্য ক্যান্সারের লক্ষণ এটা। এছাড়া আসছে কি মুখের ক্যান্সার। মুখের ক্যান্সার কীভাবে হবে? কারণ কি? খৈনি, গুটখা, পান মশলা এগুলো যদি নিয়মিত চেবানো হয় তাহলে মুখের ক্যান্সার সৃষ্টি হতে পারে। এর লক্ষণ কি? জিভ, ঠোঁট, তাহলে এই যে ফুসফুসের ক্যান্সার বললাম, মুখের ক্যান্সার, জিভের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার, তাহলে মুখের যে ক্যান্সার তার কারণ হচ্ছে খৈনি, গুটখা, পান মশলা এগুলোর চেবানোর ফলে হয়। লক্ষণ কি? জিভ, ঠোঁট ইত্যাদিতে প্রথমে ছোপ ছোপ সাদা দাগের সৃষ্টি হয় এবং পরে তা ঘাতে পরিণত হয়, দাঁতের গঠন বিকৃত হয়, গলায় ক্যান্সারের সৃষ্টি হলে খাবার গিলতে অসুবিধা হয়,